হ্যালো বন্ধুরা, এর আগে আমরা বি দাগের অবধি অঙ্কগুলো করেছিলাম। এবার দেখো সি এর দাগের অঙ্কগুলো করব। কি বলে দেওয়া আছে, শূন্য স্থান পূরণ করি, তাই না? কি বলেছে, একটি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। তার আমরা কি জানি বলো দেখি। একটা সমকোণী চৌপল একটি বাক্স, তাই না, বা আয়তঘনাকার। আর এর কর্ণের সংখ্যা কটা হয় বলো? এর কর্ণের সংখ্যা কয়টি হবে? 4টি হবে, তাই না? কটা হবে? 4টা। তাহলে এখান থেকে একটা, তাই তো। এই কর্ণ থেকে এই কর্ণ কত হবে? 2টা। তারপরে ওই পাশে রয়েছে, তাই না? টোটাল কটা হবে? 4টা কর্ণ হবে। কটা হবে আমাদের? 4টি কর্ণ, তাই না? তাহলে সি এর 1 কটা কর্ণ হবে? 4টি কর্ণ হবে। তা 2 নাম্বারটা কী বলেছে? বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাই না? তাহলে বলে দেখি, ঘনকের প্রত্যেকটি তল একটা বর্গক্ষেত্র হয়, তাই কিনা বলা আগে? ঘনকের প্রত্যেকটি তল একটা কি হবে? বর্গক্ষেত্র হবে। তাই বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি হয়? তাহলে বলো। তাহলে ঘনকের প্রত্যেকটি তল যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের সূত্র আমরা কি জানি? √2 ইন্টু বাহু। √2 ইন্টু বাহু, তাই না? তাহলে এখানে কি হবে? √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, তাই তো। তাহলে √2। তো 3 নাম্বারটা কি বলেছে? 3 নম্বরটা বলেছে একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কী হবে, তাই না? তাহলে একটি সমকোণী চৌকোলের যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি বলে দেখি? এটাকে আমরা বলি ঘনক। কি বলি? এটাকে আমরা বলি ঘনক। যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে এ এখানে বি, এখানে যদি সি উচ্চতা হয়, তাহলে যদি সব সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো কি? ঘনক। কী বলবো? এটাকে আমরা ঘনক বলবো, ঠিক আছে? তাহলে এ সমান সমান বি সমান সমান সি হলে সেটাকে আমরা কি বলবো? ঘনক বলবো। তাহলে 3 নাম্বারের ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে বলে দেখি। 3 নম্বর অ্যান্সারটা হবে আমাদের ঘনক, তাই না? তাহলে দেখো, তাহলে পরে আমরা দেখছি। এবার কি বলেছে দেখো, আমরা 25 দাগের অঙ্কগুলো করব। তাহলে 25-এর 1, 25-এর 1 কি বলেছে? একটি আয়তঘনের তল সংখ্যা বলেছে এক্স, ধার সংখ্যা বলেছে ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা বলেছে জেড, এবং কর্ণের সংখ্যা যদি পি হয়, এখানে পি আছে, ঠিক আছে, যদি পি হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে, তাই না? তাহলে বলো। তাহলে আয়তঘনের তল সংখ্যা কটা হয় বলো দেখি। আয়তঘনের তল সংখ্যা, তাই তো। এখানে তল সংখ্যা আমাকে বলেছে এক্স, তাহলে ব্র্যাকেটে এক্স, তাহলে কটা হবে তল সংখ্যা বলো? তা তল আমরা জানি 6টি হয়। তাহলে আয়তঘনের একটি বাক্স, একটি বইয়ের তল কটা হবে? 6টি। তাহলে আয়তঘনে কি বলেছে? ধার সংখ্যা, ধার মানে হচ্ছে বাহু, তাই না? এখানে বাহু, এখানে ওয়াই বলেছে। তাহলে ওয়াই কটা হয় আমরা জানি? 12টি ধার হয়। তাহলে আয়তঘনে কি বলেছে? শীর্ষবিন্দুর সংখ্যা, তাই না? তাহলে শীর্ষবিন্দু কটা হয় বলো? তো শীর্ষবিন্দুর সংখ্যা কত হবে আমাদের? জেড বলেছে। শীর্ষবিন্দুর সংখ্যা হয় কয়টি? 8টি হয়। কটি হবে? 8টি, তাই না? আর কর্ণের সংখ্যা তো একটাই বললাম। তাহলে আয়তঘনের কর্ণের সংখ্যা কটা হবে তাহলে? তাহলে কর্ণের সংখ্যা যেহেতু পি বলেছে, তাহলে পি এর মানে কত হবে এখানে? 4টি, তাই না? 4টি। এবার প্রশ্ন কী বলেছে? আমাকে বলেছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তাহলে এর মান কত হবে, তাই তো। তাহলে এক্সের আমরা দেখতে পাচ্ছি এক্সের মান 6 আছে, মাইনাস ওয়াইয়ের মান কত আছে? 12, জেডের মান কত আছে? 8, আর পি এর মান কত আছে? 4, তাই তো। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি বলো? তাহলে আগে যোগ করতে হয়। 8 আর 4 12, 12 আছে কত হবে? 18, তাহলে 18 মাইনাস 12, তার মানে কত হবে? 6, তাই না? তাই এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে? 6 হবে, ঠিক আছে। দেখো পরে কী বলেছে 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে দেখো। কী বলেছে যে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2, 8 - 1, 2 একক হলে, তাহলে আয়তঘন দুটির ঘনফল সমান হয়। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, ঘনফল মানে কি? আয়তন সমান হবে, তাহলে এইচ এর মান কত হবে, তাই তো। তাহলে মাত্রাগুলি মানে কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, তাই তো। তাহলে বলো, তাহলে কী করবো আমরা? তাহলে এখানে কী লিখবো? 2 নম্বর অঙ্কটা 25-এর দাগে 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে। দেখো তাহলে আমরা ধরে নিই এখানে প্রথম
তাই তো? তাহলে প্রথম আয়তঘন, দুটো আয়তঘন বলেছি এখানে, তাহলে প্রথম আয়ত ঘনের আয়তন, আয়তন বা ঘনফল, ঠিক আছে? তাহলে ঘনফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য দেওয়া আছে 4, প্রস্থ দেওয়া আছে 6, উচ্চতা বলেছে 4। তাহলে এত ঘন একক, তাই না? তাহলে তাহলে বলো, তাহলে দ্বিতীয় আয়তঘনের ঘনফল কত দেওয়া আছে? তাহলে আমাদের কত হবে? 8 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত আছে? 28 - 1 ইন্টু উচ্চতা বলেছে কত? 2। তাহলে 2 ঘন একক, তাই না? তো বলেছে দুটি ঘনফল সমান, তাহলে আমরা সমান কী লিখবো? শর্তানুসারে লিখবো, তাই তো? তাহলে দুটি ঘনফল কী হবে? সমান সমান হবে। তাহলে আমরা শর্তানুসারে লিখি, তাহলে 8 ইন্টু 28 - 1, যেহেতু আমাকে এইচের মান বার করতে বলেছে এখানে প্রথমে লিখলাম এটা, কত আছে? 4 ইন্টু 6 ইন্টু কত হবে? 4, তাই তো? তাহলে বলো, তাহলে এখান থেকে আমরা কী পেতে পারি? 28 - 1 সমান সমান কী পেতে পারি? 4 ইন্টু 6 ইন্টু 4 বাই, তাই এই 8 আর 2 গুণ ছিল, হয়ে গেল কি? ভাগ। তাহলে বাই 2, 8 ইন্টু 2, তাই তো? তাহলে কত হবে? 2 2 4, তাই না? তাহলে 2 4 8, তাই 4 4 কেটে গেল, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি বলো? তাহলে 28 - 1 সমান সমান কত পেলাম? 6 পেলাম, তাই না? তাহলে এখান থেকে 28 এর মান কত হবে? 6। তাহলে -1টা ডান দিকে আসলে কী হয়? +1, তাই না? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? 28 সমান সমান 6 যোগ করলে কত হয়? 7, তাই তো? তাহলে এখান থেকে এইচ এর মান কত হবে? 7/2। তো 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5, তাই না? তাহলে 3.5 একক, 3.5 একক, ঠিক আছে? চলো, তাহলে এবার আমরা পরে প্রশ্নগুলো করি। দেখো এবার কি বলেছে, আমরা 3 নম্বরটা অঙ্ক করি। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত আছে? 50% বৃদ্ধি পেলেই, ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায়, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাই তো? তো কি বলেছি, একটি ঘনকের যদি প্রাথমিক ধারের দৈর্ঘ্য, মনে করো আমি এ ধরলাম, ঠিক আছে? এখন কি বলেছে, এখন এখন হয়েছে যে প্রত্যেকটি ধার 50% বেড়ে গেছে, তাই না? তো এ ছিল, এর 50% বেড়ে গেছে, এর 50% বেড়ে গেছে, তা 50/100, তাই না? তাই 50 একে 50, 50 2 100, তার মানে কত হয়? a প্লাস a/2, মানে কত হবে? 2 একে 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3, তাহলে 3a/2। তাহলে এখন যে ঘনকটা তৈরি হয়েছে তার বাহু দৈর্ঘ্য বা ধার দৈর্ঘ্য কত হবে? ধারের দৈর্ঘ্য 3a/2 হবে, তাই না? তাই তখন আবার কি বলেছে? সমগ্র ক্ষেত্রফল, তাহলে আমরা কি জানি যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 6a², তাই না? আর এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a², তো এ মানে এখানে 3/2, তাহলে 3/2 এর কত হবে? স্কোয়ার হবে, তাই না? তাই এখান থেকে আমরা 6 ইন্টু কত হয়? 3 3 9a² বাই কত হবে? 2 2 4, তাহলে 2 3 6, 2 2 4, আমরা কত দেখতে পাচ্ছি? 27, তাহলে 27a²/2, তাই না? তো এবার বলেছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাই তো? তাহলে বলো, চলো আমরা ওটা করি। দেখো, তাহলে 3 নম্বর অঙ্কটা কী বলে দেওয়া আছে? আমরা ধরে নিচ্ছি, ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই তো? ধরি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কী ধরলাম আমি? এ, ঠিক আছে? তাহলে এ একক ধরলাম, ঠিক আছে? এ একক। তাহলে বলো, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 6a², তাই তো? তাহলে 6a² কী হবে? বর্গ একক, তাই না? 6a² বর্গ। তাহলে এবার কি বলেছে? এবার বলছে ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, তাই না? তাহলে ঘনকের প্রত্যেকটি
ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই না? তাহলে বর্তমানে ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে তাহলে? হলো তাহলে এ ছিল, এ এর 50% বেড়ে গেছে, মানে এখানে প্লাস, তাই না? তাহলে এ প্লাস এ এর 50%, 50% মানে 50/100, তাই তো? তাহলে এত একক, এত একক, তাহলে কত হবে? 50 থেকে 50, 50 2 100, তাহলে এ প্লাস এ বাই কত হবে? 2 একক, তাই না? এবার মানে নিচে কত আছে? 1 আছে, লসাগু করলে কত হবে? 2 হবে, তাহলে 1 2 2, তাহলে 2 1 2 এ, 2 1 2 আর 1 এ, তাই তো? তাহলে এখানে কত হবে? তাহলে 2টা এ আর একটা এ যোগ করলে কত হয়? 3টা এ, তাহলে 3 a বাই কত হবে? 2 একক। তাহলে বলো, তাহলে এখন বর্তমানে আমাদের সমতলের ক্ষেত্রফল কত হবে তাহলে বলে দেখি। তাহলে বর্তমানে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বর্তমানে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a², 6 এ এখানে কত হলো তাহলে? 3a/2 এত স্কোয়ার, তাই না? তাহলে এত বর্গ একক, তাই তো? তাহলে কত হবে বলো? 6, তাহলে এখানে 3 3 9, তাহলে 9a²/2 2 4, তাই না? তাহলে 2 3 6, 2 2 4, তারপরে দেখতে পাচ্ছি এখানে 3 নং 27, তাহলে 27a²/2 বর্গ একক, তাই না? তাহলে বলো, তাহলে কত বৃদ্ধি পেলো? তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধি, তাই তো? সমগ্র তলের ক্ষেত্রফলের বৃদ্ধি, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 27a²/2 মাইনাস, প্রথমে কত ছিল? 6a², তাই না? ভাই কেউ না, এখানে 1 আছে, তাহলে এত বৃদ্ধি পেয়েছে, তাহলে এত বড় রেখা বৃদ্ধি পেয়েছে। কত হবে বলো? লসাগু করলে কত হবে? 2 হবে, তাই না? তো 27 একে 27a² হবে, 1 2 2, 2 কত হবে? 12, তাই না? তাহলে 12a², তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 27 থেকে 12 বাদ, তার মানে কত হবে? 15, তাই না? তাহলে 15a²/2 বর্গ একক। এবার বলছে শতকরা কত বৃদ্ধি পাবে, তাই না? তাহলে ঘনকটি, তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে অতএব শতকরা বৃদ্ধি, তাই না? তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমাদের? তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 এভাবে হয়, তাই না? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 15a²/2 বাই, তাহলে প্রাথমিক সমগ্রের ক্ষেত্রফল কত ছিল? 6a² ইন্টু 100, তাই না? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে এখানে কত হবে বলো? তাহলে 15a²/2 ইন্টু কত হবে? 6a², তাই তো? দুটো নিচে আছে এখানে, ইন্টু কত হবে? 100, তাই তো? কত হবে বলো? তাহলে a² কেটে গেল, তাই না? তাহলে 2 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 2 5 10, 0, এখানে 6 আছে, তাহলে 2 দিয়ে কাটবে, 2 3 6 আর 2 5 10, তাহলে কি দেখতে পাচ্ছি? 5 5 25, তার মানে 250, আর নিচে কত হবে? 3, তাই না? 3, তাহলে এত শতাংশ হবে। তাহলে 250কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাই না? 250কে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলো কত হবে তাহলে? 200, তো কি ভুল হলো? তাহলে 15a², তারপর দিয়ে কাটলাম 2 5 10, 0, ঠিক আছে? তাহলে 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে 3 5, ও সরি, এখানে ভুল হয়েছে, 3 5 15, তাই না? আর 3 2 6 হবে, ঠিক আছে? 3 5 15, 3 2 6, নাকি? 2 5 10, 0, এখানে কেটে গেল, তাহলে 3 5 15 আর 3 2 6, তাহলে 5 5 25, নিচে কত হবে? 2 হবে, তাই তো? নিচে কত হবে? 2 হবে, তাহলে 250/2,
তাই না? 250/2। তাহলে এবার তোমরা ভাগ করে নেবে, তাই তো? 250/2 ভাগ করে নেবে, যা হবে হবে, ঠিক আছে? দেখো পরে এবার কী বলেছে 4 নম্বরে অঙ্কটা দেখো না একটু। তো 4 নম্বরে অঙ্কটা কী বলেছে, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। তাহলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তা 3টা ঘনককে গলিয়ে একটা বড় ঘনক বানাবে। তাহলে এই যে গলি কথাটা আছে, এই গলি কথা অর্থ হচ্ছে আমাদের মনে রাখতে হবে আয়তন বার করতে হবে, তাই না? তাহলে 3টি নিরেট ঘনককে গলিয়ে একটি বড় ঘনক তৈরি করবে, তাই না? নতুন একটা নিরেট ঘনক তৈরি করবে। তাহলে নতুন নিরেট ঘনকের ধারে ধরে কত হবে, তাই না? তা চলো তাহলে আমরা করি। তো এখান থেকে আমরা কি করব, 4 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, 3টা ঘনক আছে, তাই না? তাহলে এই 3টা ঘনককে গলিয়ে কি বানাবে, একটা বড় ঘনক বানাবে, যার একটা হচ্ছে বাহু হচ্ছে 3 সেমি করে, একটা হচ্ছে কত 4 সেমি করে, তাই না? একটা হচ্ছে কত, বাহুগুলো কত 4 সেমি করে, আর একটা হচ্ছে আমাদের 5 সেমি, তাই না? আর একটা ঘনক আছে, এটা হচ্ছে আমাদের 5 সেমি করে, ঠিক আছে? তাহলে এই 5 সেমি 3টি ঘনককে গলিয়ে একটা কী বানাবে বলছে, একটা নতুন ঘনক তৈরি করবে। এটা কী করবে, নতুন ঘনক তৈরি করবে। তাহলে এই নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, তাই তো? এই নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, আমি ধরে নিলাম এ। তাহলে বলো, তাহলে 3টি ঘনকের আয়তন আমাদের কী হতে হবে বলো দেখি, আমরা কী লিখতে পারি বলো? তাহলে 3টি ঘনকে একবার লিখছি, এমসিকিউ যেহেতু, 3টি ঘনকের মোট আয়তন, তাই না? 3টা ঘনকের মোট আয়তন আর বড় ঘনকের আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে, তাই না? তার মানে যদি এটা আয়তন যদি V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি V3 হয়, এটা যদি বড় হাতের V হয়, তাহলে আমরা কী লিখতে পারি, V সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, তাই তো? তাহলে 3টা ঘনককে গলিয়ে তো একটা বড় ঘনক বানাবে, তাই না? তাহলে বলো, তা 3টি ঘনকের মোট আয়তন, 3টি ঘনকের মোট আয়তন, তাহলে আয়তন ফর্মুলা কী হয়, বাহুর কিউব। তাহলে কত হবে, 3-এর কিউব যোগ কত হবে বলো, 4-এর কিউব যোগ কত হবে, 5-এর কিউব, তাই না? তাহলে কত হয়, 3-এর কিউব কত হবে 27, 4-এর কিউব কত হবে 64, আর 5-এর কিউব কত হয় 125, তাই তো? তাহলে এত ঘন মিটার, তাহলে এত ঘন সেমি বলেছি এখানে, হ্যাঁ, তাহলে ঘন সেমি, তাই তো? তাহলে বলো, তাহলে কত হচ্ছে যোগ করলে, তাহলে এখান থেকে আমাদের কত পেলাম আমরা, তাহলে এখান থেকে 5 5 আর 4 9, 9 16 16, 6 আর 2 8 10, 6 আর 2 8, 8 আর 2 10, 10 11 1 হাতে 1, তাহলে কত হবে 3, এখানে হতো 2, হ্যাঁ 2, তাহলে কত হলো 216, তাই না? 216 ঘন সেমি। এবার কী বলেছে, বলছে এই 3টা গোলককে গলিয়ে একটা বড় ঘনক বানাবে, তাই না? তাহলে নতুন আমি ধরি নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য, তাই তো? নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য আমি ধরলাম কত, এ সেমি, কত সেমি, এ সেমি। তাহলে বলো, তাহলে নতুন ঘনকের, তাহলে আয়তন কত হবে, তাহলে আমরা কি জানি, ঘনকের আয়তন এ কিউব, মানে বাহুর কিউব। তাহলে এ কিউব ঘন সেমি, তাই তো? এ কিউব ঘন সেমি, তাই না? তাহলে আমরা জানি, তাহলে ভি সমান সমান আমরা দেখতে পাচ্ছি ভি সমান সমান কত হবে, V1 প্লাস V2 প্লাস V3, তাই না? তাহলে নতুন ঘনকের আয়তন আর 3টি ছোট ঘনকের আয়তনের সঙ্গে সমান হবে, যোগফলের সঙ্গে সমান হবে, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, শর্তানুসারে, তাহলে বলো, তাহলে শর্তানুসারে, তাহলে এ কিউব সমান সমান কত হবে 216, তাই না? তাহলে এখান থেকে এ এর মান কত হবে, ঘনমূল 216, তাই না? তাহলে এখান থেকে এ এর মান কত হবে, 216কে ভাঙাও, কত হচ্ছে বলো, 2 দিয়ে ভাঙাও, 2 একে 2 0, 2 8 16, তাই না? 2 5 10, 2 4 8, 2 2 4, 2 7 14, তাই তো? 3 নং
27 আর 3 3 9। আমি এখানে কত দেখতে পাচ্ছি, যে 3টা 2 দেখতে পাচ্ছি আর 3টা 3, তাই তো। তাহলে ঘনমূলের ক্ষেত্রে আমাদের কি হয় বলো, ঘনমূলের ক্ষেত্রে 3টা 2-এর জন্য একটা 2 হবে, আর 3টা 3-এর জন্য কি হবে, একটা 3 হবে, তাই না। তাহলে কত হবে এখান থেকে বলো, তাহলে এর মান কত হবে, 2 3 6, তাই না। তাহলে 6 সেমি হবে আমাদের প্রতিটি ধারের দৈর্ঘ্য, তাই তো। তাহলে বলো এবার 5 নাম্বারটা কি বলেছে দেখে নাও। দেখো, তাহলে 5 নাম্বারটা আমাদের কি বলে দেওয়া আছে, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য কি দেওয়া আছে, 12 মিটার ও 8 মিটার। তাহলে ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে। তাহলে ভালো করে ভাবো দেখি, যদি আয়তঘনকার একটা যদি ঘর হয়, আয়তঘনকার যদি আমাদের ঘর হয়, তাহলে এই আয়তঘনকার ঘরের কি দেওয়া আছে আমাদের, দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12 মিটার, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, আর উচ্চতা বলেছে 4 মিটার। আমাকে বলেছে মেঝে, তাহলে মেঝে মানে কি বলে দেখি, মেঝে তো মানে এটা হয় নাকি। তাহলে প্রত্যেকটি মেঝে একটা কি আমাদের আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, তাই না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে দৈর্ঘ্য দেওয়া আছে 12 আর প্রস্থ দেওয়া আছে আমাদের কত 8, তাহলে 12 8 কত হবে 96 অ্যান্সার হবে, তাই কি না বলো। এখানে তো বার করতে বলিনি আমাকে, আমাকে বলছে মেঝের ক্ষেত্রফল কত হবে, তাহলে মেঝেটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাই না। তা চলো আমরা 5 নম্বরটা করে নিই। দেখো, তাহলে 25-এর 5, তাই না। তাহলে কী লিখবো আমরা, এখানে কী দেওয়া আছে, আয়ত ঘনাকার একটা ঘর দেওয়া আছে, তাই তো। আয়ত ঘনাকার একটা ঘর দেওয়া আছে, তাহলে আয়ত ঘনাকার একটা কী দেওয়া আছে আমাদের, ঘর দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 8 মিটার, আর উচ্চতা বলেছে কত মিটার, 4 মিটার, তাই না। তাহলে কী লিখবো আমরা, তাহলে আয়ত ঘনাকার ঘরের দৈর্ঘ্য কী দেওয়া আছে বলো, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 12 মিটার। আয়তঘনাকার ঘরের প্রস্থ, প্রস্থ কত বলেছে আমাদের 8 মিটার। তাহলে আয়তঘনাকার ঘরের উচ্চতা, তাই না, তাহলে উচ্চতা কত বলেছে আমাদের, উচ্চতা বলেছে 4 মিটার, তাই তো। উচ্চতা বলেছে আমাদের 4 মিটার। তাহলে এখানে বলেছে আয়তঘনকার ঘরের মেঝের ক্ষেত্রফল বলেছে, তাই না। তাহলে মেঝের ক্ষেত্রফল কি, তাহলে মেঝেটা একটা আয়তক্ষেত্র, তাহলে মেঝের ক্ষেত্রফল, তাই তো। তাহলে মেঝেটা একটা কি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়, এটাই তো মেঝে নাকি। তাহলে মেঝে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ মিটার, তাই না। তাহলে কত হচ্ছে হিসাব করে বলো, তাহলে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 4, তাই না। তাহলে 12 ধারে কত হবে, সরি, প্রস্থ দেওয়া আছে 8, তাহলে কত হবে বলো দেখি, তাহলে 12 8 96 বর্গ মিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেল। তাহলে নেক্সট চ্যাপ্টারে শুরু হবে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করো, ঠিক আছে।